যে আপনার পূর্বে আরেকটা বিয়ে হয়েছিল, একটা দুটো করার পরে আমার এত ভালো সাড়া এসছে যেমন ও ওয়াও। যেমন আমি রিসেন্টলি দেখলাম যে আমাদের আসিফ নজরুল স্যারের বিষয়টা নিয়ে কথা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও দুটো বিয়ে, তো এটা তো এত বড় ফ্যাক্টর, তার জন্য কি সে একজন খারাপ মানুষ? আপনার ছোটবেলায় যখন প্রেম করেছেন আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে ভাবি ডাকতেই না, আমার ডাকেনি। আমি খুব দুঃখ পেতে পছন্দ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সৃষ্টি কি? মানুষ। মানুষ তৈরি হয় কি একটা মায়ের তীব্র যন্ত্রণা থেকে। এরপরে কি হলো, মানে সরকার তো পতন হলো এবং এরপরে কি আপনি বেটার ফিল করছেন এখনকার বাংলাদেশ, এই সময় বাংলাদেশ নিয়ে? কেন করছেন না? একজনকে গ্রেফতার করা হয়েছে, তাকে নাকি আবার বেলজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি শুনলাম। তো এখানে আমি সরকার ব্যবস্থাকে তো এখনো প্রশ্ন তুলবো। আমি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা তাদেরকে প্রশ্ন তুলছি না সবাইকে, অবশ্যই তার মধ্যে কোনো না কোনো জায়গায় তো সুরেচরের দোষ রয়েই গেছে। উই ক্যানট ডিনাই দিস, কারণ এই এত 15-16 বছর যদি একটা সরকার রান করে একটা দেশকে, দেশের বিভিন্ন জায়গায় তার একদম অনুগত অনেক দোষরী অবশ্যই আছে, এখনো রয়ে গেছে। তারা তো সবাই দেশ ছেড়ে যায়নি, তারা ইনডিরেক্টলি বিভিন্নভাবে চেষ্টা করছে তাদেরকে প্রোটেক্ট করার এখনো। তো আমি কিভাবে এখন হ্যাপি থাকবো? আমি অনেকেই শুনতেছি গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে আবার এরা নাকি আবার বিদেশে পালিয়ে গেছে। সো এখন ইউ নেভার নো। আরো অনেক জায়গায় যে কয়েকদিন পর পরই শাহবাগে আন্দোলন করছে, শাহবাগের নাম নাকি আন্দোলন বাগ রাখবে সবাই। সো কারণ যে যার আন্দোলন, যখন যার দাবি সে দাবি নিয়ে চলে যাচ্ছে। বন্যায় মানুষ মরে যাচ্ছে দেশে, আমরা কোনোভাবে পারতেছি না এতগুলো মানুষকে প্রোটেক্ট করতে, সেখানে মানুষজন মানে অবিবেচকের মতো চলে আসতেছে, তারা আবার দাবি করতেছে তারা একটা সুন্দর দেশ চায়, স্বাধীন দেশ চায়। আই হ্যাভ নো আইডিয়া। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চমক, আপনার পাস্ট নিয়েও কিন্তু কথা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে যে আপনার পূর্বে আরেকটা বিয়ে হয়েছিল এবং এইটা না এটা না, মানে এটা আমি বলেছিলাম খুব সিরিয়াস প্রেম ছিল একটা, এবং তখন আমি মেডিকেলে পড়তাম। তো তার ফ্রেন্ড সার্কেল আমাকে ভাবি ডাকতে, এটা হয় না? আপনার ছোটবেলায় যখন প্রেম করেছেন আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে ভাবি ডাকতেই পারে। না, আমার ডাকেনি। মানে উদাহরণ দিচ্ছেন আপনাকে, ওকে ফাইন। ইন জেনারেল কিন্তু হয় এরকম। তো এরকম মানে ইভেন বিয়ে করার আগে অনেকে বউ বলে যেগুলো একদম না করা, মানে করা উচিত না আর কি, সেটা হয় না। তো এই বিষয়টা তখন একটু ছোট ছিলাম, একটু প্রেম টেম হচ্ছিল, তো এই বিষয়টা মনে করেছে যে অনেক বড়ভাবে নিয়ে এসছে মানুষজন, বাট হুইচ ইজ নট ট্রু। এটা একদমই ট্রু না। আর একটা বিষয় হচ্ছে একটা এই সোসাইটিতে একটা খুব বাজে একটা ধারণা হয়েছে কিছু কিছু মানুষের, সবার না, যে অনেক বিয়ে করলে হয়তো একটা মানুষ খারাপ হতে পারে। মানে মানুষজন যখন অনেক প্রেম করতেছে তাকেও এতটা ধিক্কার দিচ্ছে না যখন মানুষ 2টো বিয়ে করছে কিংবা 3টা বিয়ে করছে। যেমন আমি রিসেন্টলি দেখলাম যে আমাদের আসিফ নজরুল স্যারের বিষয়টা নিয়ে কথা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও দুটো বিয়ে, তো এটা তো এত বড় ফ্যাক্টর, তার জন্য কি সে একজন খারাপ মানুষ? That doesn't make him a bad person. তার পরিস্থিতি, তার সমসাময়িক অবস্থা, বা সে কোন সিচুয়েশনের ভেতর দিয়ে ডিভোর্স হয়েছে, বা অ্যাকচুয়ালি তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে কেন তাকে একটা, যেমন আমার ক্ষেত্রে যখন বলা হচ্ছিল যে কেন এত বিয়ে করা মানুষকে বিয়ে করতেছে একটা খারাপ, আই জাস্ট রিয়েলি ডোন্ট হ্যাভ এনি পয়েন্ট। আমাদের দেশে আসলে অনেক বেশি সিঙ্গেল, মানে পিওরলি সিঙ্গেল ব্যাচেলর সংখ্যা অনেক, তো সো এমন হতে পারে যে তারা অনেক জেলাস ফিল করে। আমার সামনে তো তারা ঠিক সময় আসেনি, আমি তো সিঙ্গেল ছিলাম তখন, তোমরা আসো নাই কেন? না, ওরা মনে করছে যে আপনার দেখে হয়তো অনেক ইন্সপায়ার হবে, সেই কারণে হয়তো বা সমালোচনার জায়গাটা। না, তাহলে তো আমি সেটাই বললাম যে তাহলে তোমরা শুধুমাত্র আমাকে কেন করতেছো? তুমি আরো অনেকেই তো এরকম করতেছে, তাদেরকেও বলো। রাইট। সো ফিউচার প্ল্যান একটু জানতে চাই, যদিও আপনার পুরো আড্ডাটা খুব মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় যে আপনার ফিউচার প্ল্যান কি হতে পারে। মিডিয়া খুব প্রফেশনাল চিন্তা করছি, আবার আমি না ওই যে বললাম আমার লাইফ হঠাৎ করে আমি হুটহাট ডিসিশন নিয়ে ফেলি। ইউ নেভার নো আমি কি করতে পারি। মানে যেহেতু আপনি ডক্টর হবেন, সো প্রফেশনে আসার চিন্তা ভাবনা আছে, প্র্যাকটিস আসার চিন্তা ভাবনা আছে, এটা একটা পসিবিলিটি আছে। সো আবার একদম অন্য কিছু আমি করে ফেলতে পারি, ইউ নেভার নো। মানে আমি চমক, তো নামটার সাথে আমার মনে হয় নামের একটা প্রভাব মানুষের থাকে। আমি হুটহাট করে কিছু করে ফেলি যেটা মানুষ চমকায় যায়। মানে হুট করে বিয়ে করে ফেললাম, তারপর রাস্তায় হয়তো নামার মতো এমন কোনো শক্তিশালী মানুষ আমি না, বাট আমি নেমে গেলাম। বা এই বন্যার মধ্যে আমি নিজেই চেষ্টা করলাম একটা টিম বানানোর, যে টিম যাচ্ছে আমরা কন্টিনিউয়াস কাজ করতে। আমরা হয়তো আমরা গেলাম প্রায় 3 দিনের মতো ছিলাম, আমিও ছিলাম ফেনীতে।
হ্যাঁ, ফেনী, তারপর হচ্ছে লক্ষ্মীপুর, কমলনগর, একটু ভেতরের দিকে গেছি, কারণ ভেতরের দিকে মানুষ ত্রাণ দিতে যাচ্ছে না এই বন্যার সিচুয়েশনে। নিজে গেছেন? হ্যাঁ, আমি নিজে গেছি, কিন্তু রেস্কিউ করতে যাইনি, কারণ আই ডু বিলিভ যে আমি রেস্কিউ করতে পারবো না, কারণ ওইসব জায়গায় এত ভেতরে আমি আই এম নট দ্যাট ট্রেন্ড আপ। এর আগে আমি গিয়েছি বিভিন্ন সময়। এই যে এক্সট্রিম বন্যা হচ্ছে, যে আমাদের ক্লাইমেট কিন্তু খুব এক্সট্রিম হয়ে যাচ্ছে, যখন গরম পড়ছে তখন প্রচন্ড গরম পড়ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন অতিবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টিতে বন্যা হয়ে যাচ্ছে। এই যে ভারতের ত্রিপুরাতে এত বন্যা হচ্ছে কেন, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি কিন্তু এর আগে কখনো হয়নি, ওদের গত 41 বছরে হয়নি। ওদের মধ্যে একটা বড় চেঞ্জ এসেছে, কারণ ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, কারণ আমরা বনায়ন নষ্ট করে ফেলছি, বন উজাড় করে ফেলছি, পাহাড় কেটে ফেলছি আমরা। সো এটা যে আমাদের লং টার্ম চিন্তা, এখন কিন্তু আমাদের এই নিয়ে সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করতে হবে, এনভায়রনমেন্ট নিয়ে। এই জেনজি কেন চিন্তা করে, আমাদের এর আগে জেনারেশনের কিন্তু একটা সমস্যা ছিল, দে আর ইনটু ডেভেলপমেন্ট, এতই ডেভেলপমেন্টের জন্য চিন্তা করতেছিল যে গাছ লাগানো বা এনভায়রনমেন্টকে বাঁচানোর যে একটা বিষয় ছিল, এটা কিন্তু তারা অতটা চিন্তা করেনি। তো জেনজি কিন্তু করতেছে, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট আমাদের। জেনজির একটা দে থিঙ্ক অ্যাবাউট অ্যানিমাল ক্রুয়েলিটি, দে থিঙ্ক অ্যাবাউট জেন্ডার ইকুয়ালিটি, women safety, treatment for everybody, better treatment in our country. They are thinking of planting more trees, সবুজায়ন করার চেষ্টা করছে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, আমরা যদি একটু, এটা যদি সম্ভব হয় দেশটা একটু সেটেল ডাউন করার পরে, যে আমাদের শহরটা যদি একটু ডিসেন্ট্রালাইজড করা যায় খুব ভালো হয়। কারণ এই শহরটা কিন্তু এত পলিউটেড হয়ে গেছে, এত পলিউশন, কয়দিন আপনি 5 বছর পর ঢাকায় আপনি বেরোতে পারবেন না, গ্রীষ্মকালে 50 ডিগ্রি হবে তাপমাত্রা, 50 ডিগ্রি সেলসিয়াসে আপনার চামড়ার ব্যাগ গলে যাবে বলতে গেলে, এরকম অবস্থা হতে পারে বাংলাদেশে। উই আর নট বিং অ্যালার্ট রাইট নাও। এখানে ঢাকা বসবাস অনুপযোগী হয়ে যাবে। শৈশবটা নিয়ে কথা বলতে চাই, আপনার ফ্যামিলি নিয়ে কথা বলতে চাই। আমাদের দর্শকরা হয়তো অনেকেই জানেন, কেমন পরিবারে আপনার জন্মগ্রহণ? আমার মায়ের দিকে পরিবার খুব কালচারাল ছিল, কিন্তু বাবার দিকে না। আমার বাবা বন বিভাগ কর্মকর্তা, গভর্নমেন্ট অফিসার, এখন কর্মরত আছেন। তো উনি বরাবরই চাইতেন যে আমি একদমই পড়ালেখাই করবো। আমি পড়ালেখায় বরাবর ভালো ছিলাম, সরকারি মেডিকেলে পড়েছি। সো ফার্স্ট সেকেন্ড থার্ডই হতাম সবসময় লাইফে, কখনো মানে পড়ুয়া স্টুডেন্ট একদম। ভেরি গুড। তো এমন আমার লাইফে এরকম ছিল যে আমি একদিন না পড়ালেখা করলে আই ইউজ টু ফিল গিল্টি যে আমি আজকে পড়ি নাই, মানে এরকম পড়ুয়া ছিলাম। হ্যাঁ, সো আমার ওইরকম এনভায়রনমেন্টই বড় হয়েছি, বাসায় সবাই খুব পড়ালেখা করতো বা এরকম ছিল। কালচারাল দিকে আমি নাচ গান শিখেছি ছোটবেলায়, তখন স্বপ্নও ছিল, কিন্তু যখন বড় হয়ে ডাক্তারি পড়া শুরু করলাম তখন আসলে বুঝি নাই যে নায়িকা হব। ডাক্তারি হওয়াটা কি আপনার নিজের ইচ্ছাতে হয়েছে নাকি ওটাও বাবা চাইতো? যে বাবা মার বেশি ইচ্ছা ছিল যে ডাক্তারি করব, আমি ডাক্তারি পড়বো এরকম। তো মেডিকেলেও আমি খুব ভালো ছাত্রী ছিলাম, মানে সবাই এগ্রি করবে হয়তো আমার মেডিকেলে। আপনি এমবিবিএস কমপ্লিট করেছেন? না, আমার 1 বছর বাকি এখনো, কারণ আমার ওই যে করোনার সময়। সরি, আপনি পড়ছেন এখনো? এখনো পড়ছি না, আমি বড় একটা গ্যাপ গেছে করোনার কারণে। আমি বললাম করোনার সেকেন্ড লকডাউনের কারণে আমার একটা বড় গ্যাপ পড়ে, তখন আমি ফাইনাল ইয়ারে, একদম আমাদের জাস্ট পরীক্ষা শুরু হবে তখন লকডাউন হয়, ফার্স্ট লকডাউন। তো তখন আমাদের 1 বছরের একটা গ্যাপ যায়। 1 বছরে তখন অনেকেই অনেক কিছু করে, অনেকেই চিন্তা করে কি করবো। আমি বাসায় বসেছিলাম, তখন আমি টুকটাক 1-2টা কাজ করার পরে বেশ সাড়া পাই, তারপর মিডিয়ায় কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ, আমি না খুব কর্মঠ একটা মেয়ে, মানে আমি খুবই হার্ড ওয়ার্কিং। মানে আমাকে আপনি একদিন শুধু বসে রাখতে পারবেন না যে চমক ইউ টেক রেস্ট, মানে আই ক্যানট ডু ইট, আমাকে কিছু না কিছু করতেই হবে। অ্যান্ড আই এম আ মাল্টিটাস্কার, আই ডু আ লট অফ থিং। তো আমি তখন হচ্ছে বাসায় বসে এত বোরিং, মানে কি করব আমি, মানে আমার আর কিছু মানে ভাল লাগতেছিল না। তখন চিন্তা করে জাস্ট অনেকে আমাকে অফার করতেছিল চমক ইউ ক্যান ডু দিস, এটা করো। অনেকেই মিডিয়ার অনেক পরিচিত বন্ধু বান্ধব ছিল আমার। তখন চিন্তা করে আচ্ছা করি, 1-2টা করার পরে আমার এত ভালো সাড়া এসছে যে ও ওয়াও। বাবার ওপিনিয়ন কি ছিল? বাবা একদমই সাপোর্ট করে না, একদমই, ইভেন এখনো বাবা সাপোর্ট করে না, একদমই করে না। মানে হি ফোর্স মি টু কুইট অ্যান্ড ডাক্তারি করো, এটা করো, ইন্টার্নশিপটা শেষ করো, এটা করো। মানে আমার প্যারেন্টস সবসময় আমাকে এটা করতে বলে, কিন্তু somehow I love it. I love it. And শুধু এটা না, I love to watch movies, I love to write. আমি এর মধ্যে ডিরেকশনও দিয়েছি, নিজে লেখি। আমি এর মধ্যে কয়েকটা নাটকের স্ক্রিপ্ট লিখেছি নিজে, সেগুলো অন এয়ারও হয়েছে। তো আমার লেখালেখি ভালো লাগে, মানে আমার না এই জিনিসটা, ক্রিয়েটিভ এই জগৎটা আমার খুব ভালো লাগে। আমি খুব দুঃখ পেতে পছন্দ করি, মানে দুঃখটাকে এক্সপ্লোর করতে পছন্দ করি। দুঃখ বিলাসী বলে বোধহয়। হ্যাঁ, এটা হইতে পারে যে, কারণ আমার মনে হয় পেইন ক্যান ক্রিয়েট গ্রেটেস্ট আর্ট। মানে পৃথিবীতে সবচেয়ে সুন্দর সৃষ্টি কি? মানুষ। তো
তো মানুষ তৈরি হয় কি একটা মায়ের তীব্র যন্ত্রণা থেকে, পেইন থেকে। পৃথিবীর যে কোনো সৃষ্টি তীব্র যন্ত্রণার মধ্যে। রাইট, এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমার দুঃখটা অবজার্ভ করতে পছন্দ করি আমি। সেটা আমাকে দিলে হোক, আমার ক্রাইসিস অ্যাট্রাক্টস মি, আমাকে ক্রাইসিসটা খুব অ্যাট্রাক্ট করে, মানে ব্রোকেন পিসেস, মানে এই জিনিসগুলো আমি এক্সপ্লোর করতে পছন্দ করি। ওকে, আমার মনে হয় এটা আমাকে আমার লাইফের বা আমার চিন্তার অন্য একটা লেয়ারে আমাকে নিয়ে যেতে পারে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো ফাইনালি আপনার এই জগৎটা ভালো লেগে গেল এবং আপনি কাজ করছিলেন 2-3 বছরের একটা জার্নি। সো এই 3 বছরে যদি আমি মিডিয়া নিয়ে বলতে বলি, এই জগৎটা কেমন? একটু কনফিউজিং, একটু কিছু কিছু মানুষ খুবই ভালো, কিছু কিছু মানুষ সেলফিশ। সি হার ফ্লো, এতক্ষণ ধরে যে ফ্লোতে ছিল এখন সে নিজেকে ফিল্টার করছে, অথবা সে টেনশন করছে কি অ্যানসার দিবে। না, আমি খুব ব্রুটালি অনেস্ট হওয়ার চেষ্টা করতেছি। ওকে, আমি তো বললাম ইটস আ বিট সেলফিশ ইন্ডাস্ট্রি। এখানে সবাই আর্টিস্ট একটু নার্সিসিস্ট হয়, উই ক্যানট ডিনাই। একটু নার্সিসিস্ট মানে দে আর সেলফ অবসেস, তারা নিজেকে বেটার করার চেষ্টা করে, তারা নিজেকে নিয়ে ভাবে আমাকে এটা করলে কোনটা করলে ভালো লাগবে, আমাকে কোনটা করলে সুন্দর লাগবে, মানুষজন বেশি ভালো বলবে কিংবা খারাপ বলবে, মানে দে ট্রাই টু অবজার্ভ, ট্রাই টু মেক দেম বেটার। আমার খুব ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার মধ্যে একটা, আমি জানি না এভাবে বলাটাকে ঠিক হবে কিনা, যে আপনার মধ্যে অনেক পজিটিভ এনার্জি, এবং এটা যে আপনার পাশে থাকবে, সো সে অনেক বেশি এটার দ্বারা ইনফ্লুয়েন্স হবে। অ্যান্ড অন দ্যাট পার্সপেক্টিভ ইউর হাজব্যান্ড ইজ সো লাকি। সো থ্যাংক ইউ সো মাচ। হাজব্যান্ডকে বসায় দেখাবো। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। জি, শেষ করছি দর্শক, যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।